সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ভোটের চ্যালেঞ্জ, জোটের চ্যালেঞ্জ। এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন আব্দুল নূর তুষার, মিডিয়া ব্যক্তিত্ব, আপনাকে স্বাগত। আছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি ও প্রার্থী ঢাকা 10 বিএনপি। স্বাগত আপনাকে এই আয়োজনে। মূল আলোচনায় যেতে চাই, ভোটের চ্যালেঞ্জ, জোটের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা শুরু করি। তুষার ভাই, আমার প্রথম যে শিরোনামটি ছিল, র্যাব বিলুপ্তি এবং 2 গোয়েন্দা সংস্থা সংস্কারের সুপারিশ করেছে গুম কমিশন। গুম কমিশনের প্রধান তিনি বলেছেন যে দেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়, এবং কারণ তারা ক্ষমতার অংশ হতে চায়। আপনার কাছে কি মনে হয়, র্যাব বিলুপ্তি এবং 2 গোয়েন্দা সংস্থার সংস্কারের প্রয়োজন আছে কিনা? সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু গোয়েন্দা সংস্থার কাজ তো গোয়েন্দাগিরি করা। ফলে তারা সবার উপরে গোয়েন্দাগিরি করবে যদি দরকার মনে করে আর কি। সবাই বলতে আমরা সাধারণ নাগরিকরা না, কিন্তু ধরেন যদি কোনো নাগরিক এরকম হয় যে যার কাছ থেকে রাষ্ট্রের হুমকি পাওয়ার সম্মুখীন হতে পারে, কিংবা গুরুত্বপূর্ণ কোনো তথ্য কিংবা কোনো বিষয়ে তাদের কোনো নেতিবাচক ভূমিকা থাকতে পারে, তো গোয়েন্দারা তো খোঁজ খবর করবে, এটাই তো স্বাভাবিক, তাদের কাজই তো গোয়েন্দাগিরি করা। তাই অভ্যন্তরীণ বিষয়েই তো গোয়েন্দাগিরি করার কথা। এমন তো নয় যে আপনি আমাদের প্রতিবেশী দেশে গিয়ে গোয়েন্দাগিরি করবেন, সেটা তো আসলে করার কথা না। অভ্যন্তরীণ গোয়েন্দারা ভেতরে গোয়েন্দাগিরি করবে, আর যদি এরকম কোনো গোয়েন্দা থাকেন যারা বৈদেশিক গোয়েন্দা, তারা বিদেশে করবেন। কিন্তু আমি যেখানে আর কি আমার ব্যক্তিগত মতামত আছে, সেটা বলার আগে আমি বলি যে গুম কমিশনের নিশ্চয়ই যুক্তি আছে কেন তারা এটা করতে বলেছেন, সেই যুক্তির প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু মূল বিষয় হচ্ছে যে কোনো বাহিনী তার নীতি দিয়ে পরিচালিত হয়, এবং সেই নীতিতে যদি সে ঠিক থাকে তাহলে তো অন্যায় করার কথা না। কেননা আমাদের সংবিধানে বলা আছে নাগরিকের অধিকার কতটুকু, আমাদের সংবিধানে বলা আছে নাগরিকের গোপনীয়তার অধিকার কতটুকু, আমাদের সংবিধানে বলা আছে নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়ার অধিকার কতটুকু, এবং আমাদের সংবিধানে নাগরিকদের যে অধিকারগুলি স্বীকৃত, সে অধিকারের বিপরীতে যাওয়ার সুযোগ তো কারো নাই, সরকারের নাই, কোনো ব্যক্তিগত সংস্থার নাই, কোনো প্রাইভেট ইনস্টিটিউশনের নাই, কারোই নাই। সেক্ষেত্রে নীতিমালা অনুযায়ী যদি বাহিনীগুলি পরিচালিত হয় তাহলে তো কোনো অসুবিধা থাকে না, এবং বিলুপ্তি আসলে কোনো সমাধান না। সংস্কার একটা সমাধান, কিন্তু তার চেয়ে বেশি সমাধান হচ্ছে যদি প্রতিটি বাহিনীর জন্য প্রকৃত নীতিমালা তৈরি করা হয়, যে নীতিমালা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ না করেই জনগণের নিরাপত্তা বিধান করতে পারে এবং রাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে পারে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। আপনি র্যাবকে বিলুপ্ত করলেন, কিন্তু গুম আসলে হয় কিভাবে? অস্ত্রধারী লাগে। কেউ এসে তো নিরস্ত্র ব্যক্তি একজন আরেকজনকে গুম করা খুব কঠিন। ফলে অস্ত্রধারী ব্যক্তি, এবং যিনি পারমিটেড অস্ত্রধারী, অর্থাৎ যাকে সরকার অনুমতি দিয়েছেন অস্ত্র বহন করার জন্য, এমন বাহিনী বা এমন বাহিনীর কোনো সদস্য কিংবা এরকম কোনো ব্যক্তি এসে আপনাকে প্রথমে অপহরণ করবে, তারপরে আপনাকে কোথাও নিয়ে যাবে যেখানে অজ্ঞাত স্থান, এবং তারপরে আপনাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আপনি গুম হয়ে গিয়েছেন। এখন এই যে প্রসেস, এই প্রসেসের প্রথম ক্ষমতার জায়গাটা কি? প্রথম ক্ষমতার জায়গা হচ্ছে সরকারের অনুমতিপ্রাপ্ত অস্ত্রধারী বাহিনী। তাহলে যাদেরকে সরকার অস্ত্র দিচ্ছে তাদের অস্ত্রের দায়িত্ব কিভাবে পালন করতে হবে সেই নীতিমালা থাকলে তো তাদের কাউকে অপহরণ করার কথা না। অপহরণ তো কোনো স্বীকৃত পদ্ধতি না, আমাদের কোনো আইনে তো অপহরণ নাই। এবং তারপরে কি? তারপর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া, সেটারও তো বিধান নাই। কোথাও নিয়ে গেলে আত্মীয় স্বজনকে জানাতে হবে, উকিলকে জানানোর সুযোগ দিতে হবে, এবং তারপরে তাকে কোর্টে প্রডিউস করতে হবে, তাহলে সেই আইনও তো নাই। এবং তারপরে কি? তারপরে আপনি তাকে কি বিনা বিচারে কোথাও নিয়ে উধাও করে দিতে পারেন? সেটাও তো নাই। তাহলে এই যে তিনটা জিনিস তো অলরেডি নাই। যে জিনিস নাই সে জিনিস তারা করেছে। তো যদি তাই করে থাকে তাহলে তারা অন্যায় করেছে, অপরাধ করেছে। এখন এই অপরাধের জন্য কি বাহিনী বিলুপ্ত করা দরকার, নাকি এই বাহিনী যাতে এগুলি মানে সেই ব্যবস্থা করা দরকার? কোনটা? এখন এই কথা তো অস্বীকার করা যাবে না যে প্রচুর দাগী আসামি, ছিনতাইকারী, গ্যাং লিডার, এরাও তো ধৃত হয়েছে। এমন তো নয় যে তারা কখনো ধৃত হয় নাই। তাই আমি মনে করি আবেগের বশবর্তী না হয়ে বরং এমন নীতিমালা তৈরি করে এই বাহিনীগুলিকে সংস্কার করা উচিত যাতে বাহিনীগুলি জনগণের স্বার্থে কাজ করে, জনগণের স্বার্থের বিপরীতে না যায়। আর তা না হলে আপনি একটা বাহিনী বিলুপ্ত করবেন, আরেকটা বাহিনীকে দিয়ে সরকারি কাজ করাবে না, নতুন বাহিনী লাগবে না, আরেকজনকে নির্দেশ দিবে, ধরেন পুলিশকে দিয়ে করালো, কিংবা ধরেন অন্য কোনো কাউকে দিয়ে করালো,
এটা তো আসলে মূল জায়গাটা কিন্তু আসলে অস্ত্রের ক্ষমতা। আমি একটু রবিউল ভাইয়ের কাছ থেকে এটি জানতে চাইবো। তারা বলছেন যে অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাই এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। তারা বলেছেন যে গোয়েন্দা সংস্থাগুলোকে বিভিন্ন সময় অপব্যবহার করা হয়, অর্থাৎ রাজনৈতিকভাবে অপব্যবহারের বিষয়টি মূলত প্রাধান্য দিয়েছে। আপনার কাছে কি মনে হয়, র্যাব বিলুপ্তি এবং দুই গোয়েন্দা সংস্থার যদি সংস্কার করা হয় এই সমস্যার সমাধান হবে কিনা? সংস্কারটা প্রয়োজন, বিলুপ্তিটা প্রয়োজন মনে করছি না। কারণ এই র্যাব বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, রাষ্ট্রের প্রয়োজনে করা হয়েছে, কিন্তু হচ্ছে রাজনৈতিক ব্যবহার হয়েছে। ক্ষমতা থাকার হাতিয়ার হিসেবে বিগত 17 বছর ফ্যাসিবাদী সরকার ব্যবহার করেছে। ফ্যাসিবাদী সরকার যা ব্যবহার করেছে তার দৃষ্টান্ত হতে পারে না। সেটা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রকে এখানে ফাংশন করতে হবে। আমাদের গোয়েন্দা সংস্থা বা র্যাব যাদের বিরুদ্ধে এই অভিযোগের কথা বলছেন তারা কিন্তু রাজনৈতিক নজরদারিটা বেশি করেছে রাষ্ট্রের নিরাপত্তার নজরদারির চেয়ে। এটা বেশি করেছে, করতে গিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করেছে এবং একটা দল এবং একটা ক্ষমতায় লোভী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে কিন্তু এই নিধন, গুম, আনঅথরাইজড কিলিংয়ের শিকার এদেশের মানুষ হয়েছে। যার ফলে সেটা আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা এবং আমাদের জাতি হিসেবে একটা চরম মূল্য আমাদের দিতে হয়েছে। সেইটা আমরা চাই না এবং তার জন্য কার্যকর সংস্কারই যথেষ্ট বলে আমি মনে করি। এখন র্যাব যখন প্রতিষ্ঠিত হয়, বিএনপির আমলে হয়েছিল, বিএনপি কিন্তু র্যাবের রাজনৈতিক ব্যবহার করেনি, এভাবে গুমও হয়নি। একটা এলিট ফোর্স দরকার ছিল যে কোনো কোনো সময়ে পুলিশ তদন্তও করতে হবে আর আইন শৃঙ্খলা রক্ষাও করতে হয়, আবার তার নির্দিষ্ট এরিয়ার মধ্যেও কাজ করতে হয়। তো যার ফলে মনে হয়েছিল যে র্যাপিড অ্যাকশন একটা ব্যাটালিয়ন যদি থাকে, যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রকে কোনো কোনো সময় উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য একটা এলিট ফোর্সের প্রয়োজন হয়, এই তাগাদা থেকে করা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেই তাগাদার মধ্যে বিগত 17 বছর র্যাব থাকেনি, এটা সত্য। তাদের ওই আপনার সরকারের নিরাপত্তায় ব্যবহার হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তায় না, জনগণের স্বার্থে না, একটা ক্ষমতালোভী গোষ্ঠীর স্বার্থে ব্যবহার হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন হয়েছে এবং এর সবচেয়ে বেশি সাপারার কিন্তু বিএনপি। আপনি যদি গুম কমিশনের রিপোর্ট দেখেন যে প্রায় 68 গুম বিএনপির নেতাকর্মীরা হয়েছে, সেখানে জামাত ইসলাম দ্বিতীয় অবস্থান আছে 22%। আবার গুম হয়েছেন, ফিরে এসেছেন জামাত ইসলামের প্রায় 75%-এর মতো, মানে অধিকাংশ ফিরে আসছে। বিএনপির ফিরে আসছে মাত্র 22%-এর মতো, অর্থাৎ অধিকাংশ বিএনপির নেতাকর্মীরা যারা মিসিং হয়েছে, 1800-এর মতো অভিযোগ, 1500 কত অভিযোগ তদন্ত করতে গিয়ে এই চিত্র পেয়েছে। তার মানে কি? তার মানে যে বিএনপি গণতন্ত্র, গ্রহণযোগ্য নির্বাচন, একটা ধরেন একটা কার্যকর পার্লামেন্ট, একটা দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে, প্রধান রাজনৈতিক দল, তাকে এই নিধনের শিকার হতে। এই চিত্র দেখলে বুঝতে পারবেন আপনি যে গুম, আনঅথরাইজড কিলিং এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা সম্পূর্ণটাই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হয়েছিল। এর মধ্যে রাজনীতির বাইরেও কিছু হয়েছে। এরকম পরিস্থিতির শিকার হবার পরও বিএনপি আসলে কেন চাচ্ছে না যে র্যাব বিলুপ্ত হোক? না, আমি বিলুপ্ত তো সমাধান নয়, আমি বলছি র্যাব সেটা করবে না, এটা আমরা নিশ্চিত করতে চাই। আবার আপনার যদি এও মনে হয় যে প্রয়োজনীয় সংস্কারের পরও এই বাহিনীকে রাষ্ট্র এবং জনগণের বৃহত্তর স্বার্থে ব্যবহার করা যাচ্ছে না, করা যেতে পারে বিলুপ্ত। কিন্তু আমরা এখনো পর্যন্ত মনে করছি যে না, র্যাব সংস্কার করলেই যথেষ্ট হতে পারে। আর বিএনপি হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে সেটা যদি জোরালো দাবি থেকে থাকে এবং এই দাবির যদি মনে করেন যে আমাদের কাছে মনে হয় যে না, বিলুপ্ত করার প্রয়োজন আছে, ডেফিনেটলি বিএনপি সেখানে যাবে। আমার বক্তব্য হচ্ছে বিএনপি এই রাষ্ট্রে রাজনৈতিক বাহিনী হিসাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহার চায় না, গুম চায় না, আনঅথরাইজড কিলিং চায় না, বিচার বহির্ভূত কোনো হত্যা বিএনপি চায় না। একদম। রাষ্ট্রীয় জাতীয় গোয়েন্দা সংস্থার প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। জনাব তারেক রহমানের সাথে সেই প্রধান দেখা করেছেন, সেই বৈঠকটিকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এখন বিভিন্ন দল থেকে যেটি বলা হচ্ছে যে ক্ষমতায় যাবার আগেই বিএনপিকে বা তারেক রহমানকে সেই ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে যে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেটি নিয়ে কি বলতে চাইবেন? এটা একটা হীনমন্যতা, এটা হচ্ছে পিছিয়ে থাকা গোষ্ঠীর একটা ধরেন মানসিক চাপ নিতে না পারা বক্তব্য। প্রথমত কথাটা হচ্ছে যে তারেক রহমান একজন প্রতিষ্ঠিত রাজনীতিক, তিনি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা। নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কোনো প্রয়োজন বা পরামর্শ তাদের থাকতে পারে, তারেক রহমানের নিজের নিরাপত্তা অথবা রাষ্ট্রের জন্য করণীয় নিয়ে তাদের কোনো ভাবনা এটা থাকতে পারে। এটা রাজনৈতিক দলের
নেতার সাথে করা যাবে না, বিষয়টা এরকম না। ডেফিনেটলি ওই গোয়েন্দা সংস্থা বা অন্যান্য বাহিনী যদি মনে করে যে অন্য রাজনৈতিক নেতা দলের প্রধানের সাথেও সেই রাজনৈতিক দলের প্রধানের নিরাপত্তা, তার দলের নিরাপত্তা অথবা তাদের কোনো পরামর্শের প্রয়োজন উপলব্ধি করে থাকে, সেটাও করতে পারে। এটা তো হতেই পারে সব দলের জন্য। কিন্তু আমরা রাজনীতিতেই শুধু দায় চাপানোর একটা চিন্তা, কেউ সমাদৃত হলে আপনি সেটাকে মেনে নিতে পারবেন না, এই হীনমন্যতা, এর বাইরে আসা উচিত অন্যান্য রাজনৈতিক দলগুলিরও। যদি অন্যান্য গোয়েন্দা সংস্থার বা রাষ্ট্রীয় পর্যায়ের কেউ অন্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, পরামর্শ নেয়, ডেফিনেটলি বিএনপির গোত্রদাহ হবে না। অসংখ্য ধন্যবাদ তুষার ভাই। এর সাথেই একেবারে যাই, এরকম একটা প্রশ্ন নিয়ে একটু আসতে চাই। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়ছে, তারা মন্তব্য করেছে এরকম। এবং যেমন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি বলেছেন যে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে, এমন কথা বলেছেন। এবং সেই সাথে বলেছেন যে প্রশাসন যদি কেবল বিএনপিকেই সহযোগিতা করে তবে নির্বাচনের দরকার নেই। নাসির উদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগটি মূলত করেছেন যে বিএনপির দিকে প্রশাসন হেলে যাচ্ছে। আপনার পর্যবেক্ষণ কি বলে? এরকম কোনো কিছু কি দেখতে পাচ্ছেন? আমার কাছে সেরকম ওভার্টলি কিছু হচ্ছে বলে মনে হয় নাই, তবে আমার বেশ মজা লাগে এই কথাগুলি শুনতে। এই যাদের নাম আপনি বললেন, এর একসময় জামাতে ইসলামের প্রবল সমালোচনা করেছিল, ওরা সবাই মিলে জামাতের দিকে হেলে পড়লো। তো ফলে আজকে সমালোচনা করছে বিএনপির, কালকে ওরা আবার বিএনপির দিকে হেলে পড়বে কিনা এটা আমি নিশ্চিত না। তবে হেলে পড়ার অভিযোগটা সবাই দেখবেন করবে, তিন পক্ষ চার পক্ষ যত পক্ষ আছে দেখবেন সবাই হেলে পড়ছে, এরকম একটা অভিযোগ করবে। তো ভানুর একটা কৌতুক ছিল, ছোটবেলায় আমরা ভানুর কৌতুক শুনতাম, এখন ভানুকে কেউ চেনে না। তো ফোন করেছে, বলে হ্যালো হ্যালো, তো ভানু বলে হেলছি তো আরও হ্যালো বলে হেলতে হেলতে আর কত হেলমো, হেলতে হেলতে তো শুইয়া পড়লাম। তো এখন সরকার যদি হেলে পড়ে তাহলে আমাদের অপেক্ষা করতে হবে যে হেলতে হেলতে কবে শুইয়া পড়ে। তো শুইয়া পড়তেই হবে নির্বাচনের পরে, কারণ এই সরকার তো থাকবে না, নির্বাচনের পরে নতুন সরকার আসবে। আমার মনে হয় যে প্রশাসন হেলে পড়ছে এই চিন্তা না করে চিন্তা করা উচিত জনগণ কোন দিকে হেলে পড়ে সেইটা। তো জনগণকে যদি ওনারা নিজেদের দিকে হেলাতে পারেন তাহলে আগামী 38 দিন বা 40 দিন সরকার যেদিকে হেলুক কি আসে যায়, নির্বাচনের দিক সমস্ত হেলে পড়বে তাদের দিকে। এখন তারা যেদিকে গিয়েছেন সেই দিকের যে প্রতীক সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। জি, দাঁড়িপাল্লার একটা বিষয় আছে, দাঁড়িপাল্লা সমান সমান হতে হয়, একদিকে বাটখারা আরেকদিকে আপনি যেটা মাপছেন সেইটা। জি, কিন্তু ভোটের দাঁড়িপাল্লা কিন্তু হেলতে হয়, ফলে ভোটের দাঁড়িপাল্লা হচ্ছে অনেকটা বিচারের দাঁড়িপাল্লার মতো, একদিকে একটু হেলে থাকে, জনগণ যেদিকে বেশি ওঠে। তো আমার মনে হয় যে এনসিপি জামাতে ইসলাম যে জোট করেছে সেই জোটের চিন্তা করা উচিত সরকার যেদিকেই হেলুক কি আসে যায়, জনগণকে যাতে তাদের দিকে হেলাতে পারে সেই চেষ্টা করা। আর এনএসআই এর চিফের ব্যাপারে আপনি যেটা বলেছেন, আমি যেটা দেখেছি ব্যাখ্যাটা ছিল এরকম যে উনি শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন, ফিরে আসার সময় নাকি একটা বৈঠক তারেক করেছে। রহমানের সঙ্গে দেখা হয়েছে, তারেক রহমান তাকে সৌজন্যবশত বসে চা খেতে বলেছেন, উনি কথা বলেছেন। যে বিষয় মানে গোয়েন্দা সংস্থার বৈঠক যেটা গোপনে না হয় ওপেনে হয়, হ্যাঁ, সেটা নিয়ে এত চিন্তা করার কি আছে, এটা সামনে হয়েছে। আমাদের বিব্রত হওয়ার এই জন্য কারণ নেই বলে আমি মনে করি যে বৈঠক সবার সামনে হয় সেটা তো গোয়েন্দা বৈঠক না। যদি এটা এমন হতো যে গোপনে কোথাও দেখা হয়েছে তারপরে 3 মাস পরে জানা গেছে, তাহলে এটা নিয়ে চিন্তা করার ব্যাপার ছিল। যেমন জামাতের আমির বলেছেন যে তার অসুস্থতার সময় ভারতীয়রা তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু বিশেষ কারণে তিনি সেটা ধীরে প্রকাশ করেছেন, কারণ তাকে অনুরোধ করা হয়েছিল এটা যেন পাবলিসিটি না করে। তো যে বৈঠক পাবলিসিটি হয়ে গেছে এটা নিয়ে যদি এত চিন্তা হয়, তাহলে যে বৈঠকের পাবলিসিটি হয় না এটা নিয়ে আরও দুশ্চিন্তা করার কথা না? কিন্তু সেই দুশ্চিন্তা আমার মনে হয় রবি ভাইরা করে নাই, তারাই নেতা আমার মাথা কামাচ্ছে না। আমার একটা সহজ পরামর্শ, জনগণকে আস্থায় নেন, জনগণ যদি পছন্দ করে তাহলে কে কাকে ঠেকাবে। আর জুলাই বিপ্লবের বিরোধীরা বিএনপিকে দখল করে ফেলছে এটা যদি তারা মনে করেন, তাহলে জুলাই বিপ্লবের বিরোধীরা কাকে দখল করার চেষ্টা করছে না সেটাও বলতে হবে। হাইজ্যাক হয়ে যাচ্ছে বিএনপি। এখন ধরেন বিএনপি যদি হাইজ্যাক হয়ে যায় তাদের তো খুশি হওয়া উচিত যে বিএনপি হাইজ্যাক হয়ে যাচ্ছে, তাদের দিকে যারা জুলাই বিপ্লবে সবাই আছে, তাহলে বিএনপি যদি হাইজ্যাক হয়, বিরোধী হাইজ্যাক হলে খুশি হওয়ার কথা না? কিন্তু ওনারা খুব দুঃখ পাচ্ছেন। আমি বেশ মজা পাই আসলে এইসব আচরণে। রাজনীতি না একটা অভিজ্ঞতার ব্যাপার, রাজনীতি এক ধরনের শুধু অভিজ্ঞতা নয়, রাজনীতি এক ধরনের কৌশলের ব্যাপার। 5ই আগস্টের পরে রাজনীতির মধ্যে থেকে অভিজ্ঞতার স্পর্শ চলে গিয়ে এক ধরনের
প্রগলভতা অথবা এক ধরনের বালখিল্যতার একটা চূড়ান্ত উত্থান আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় দ্রুত আমাদের তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের, ভেটেরান রাজনীতিবিদদের কাছ থেকে রাজনৈতিক কলা কৌশল শেখা উচিত, অথবা তাদের সবার পলিটিক্যাল সায়েন্স পড়া উচিত। আমি একটু হলফনামার বিষয়ে একটু জানতে চাইবো ভাইয়া। হলফনামা প্রতি নির্বাচনের আগেই চলে আসে এবং সেটি নিয়ে নানা ধরনের আলোচনা হয়, কিন্তু হলফনামা আসলে বাস্তবসম্মত কতটুকু হয়, বা এবারে তো অন্তত পক্ষে বাস্তবসম্মত হওয়ার জরুরি ছিল, কিন্তু এবারও দেখা গেছে সেই গতানুগতিক হলফনামা, যেখানে সম্পদের বিবরণ, বার্ষিক আয়ের বিষয়টি নিয়ে নানা ধরনের প্রশ্নের আসলে উদ্রেক হচ্ছে। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এই যে হলফনামা এইসব জিনিস যে চালু করা হয়েছে না, এগুলো হচ্ছে সুশীল সমাজের একটা বুদ্ধি ছিল। সুশীল সমাজ তো সব কাজ ভালো করে না, কেউই সব কাজ ভালো করে না, রাজনীতিবিদরাও করে না, সুশীল সমাজও করে না, বাহিনীও করে না, সবারই কিছু না কিছু ভুল ত্রুটি থাকবে, সবাই তো মানুষ। যদি আপনি আয়কর দেন, সেখানে তো আপনি হলফ করেন, জি। আয়করে তো মিথ্যা কথা বলা যায় না, তাহলে আয়করের রসিদটা দেওয়া মানেই তো হয়ে গেল। আবার আলাদা করে নির্বাচন কমিশনে হলফনামা দিতে হয় কেন? এর মানে হচ্ছে নির্বাচন কমিশন বিশ্বাস করে না অন্য কিছু, চায় যে নির্বাচন কমিশনে গিয়ে আপনি আবার শপথ করে বলবেন আমার এই আছে এই নাই। আবার এই হলফনামা দেওয়ার পর জনগণ বিশ্বাস করে না, কারণ ওইখানে যা দেখে আর যে গাড়িতে রাজনীতিবিদরা চড়ে সেটার মধ্যে কোনো মিল নাই। তখন অনেক রাজনীতিবিদ বলে আমার নিজের বাড়ি নাই, আমার নিজের গাড়ি নাই। থাকবে কি করে? উনি কোম্পানির নামে নিয়েছেন, ঋণ করেছেন। তো এরকম নানান কৌশলে হলফনামাতে আয় কমিয়ে দেখানোর একটা বিষয়বস্তু আছে। তার চাইতে একটা কাজ করে দেন না, যে আপনার যদি এত কোটি টাকা থাকে তাহলে একটা নির্দিষ্ট অঙ্কের ফি দিয়া করতে হবে, কি বলে, ইলেকশন করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখবেন যে বড় লোকরা সব এগিয়ে আসবে। তখন এক বিরাট হইচই শুরু হবে, যাই আমরা কি শুধু বড় লোকদের জন্য করব? কারণ আপনি আমাকে একটা কথা বলেন, নির্বাচনের আগে আবার কিছু কিছু প্রার্থী হলফনামায় বলেছে কি আছে কি নাই, তারপর আবার লোকের কাছ থেকে টাকা তুলছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন করছে। এই টাকার অডিট হবে? এই টাকার হিসাব জনগণের কাছে পাই পয়সা পৌঁছাবে? এই টাকার যে ট্রান্সপারেন্সি, এটাকে নির্বাচন কমিশন মেনটেন করবে? আপনি বলেছেন যে 25 লক্ষ টাকার বেশি নির্বাচনে খরচ করা যাবে না। একজন প্রার্থী 47 লক্ষ টাকা তুলেছেন, ওনার তো এখনই ওই 25 লক্ষের উপরে যে আরো 22 লক্ষ, সেই 22 লক্ষ এখনই ফেরত দেওয়ার কথা, উনি কি সেটা দিচ্ছেন? ফলে এইসব হলফনামা না এক ধরনের কৌতুক। এটা প্রত্যেক নির্বাচনের আগে পত্রপত্রিকার প্রথম পাতায় ছাপার জন্য একটা সুবিধা করে দিয়েছে সুশীল সমাজ। প্রথম পাতায় গ্রাফ ছাপা হবে, কার টাকা বেশি, কার শিক্ষাগত যোগ্যতা কি, কার এটা কি, কার ওইটা কি। তারপর যে মুহূর্তে নির্বাচন হয়ে যাবে, যার শিক্ষাগত যোগ্যতা নাই বলা হয়েছিল, যার হলফনামায় ভুল হয়েছিল বলা হয়েছিল, মনে করেন উনি তথ্যমন্ত্রী হয়েছেন, ফুলের তোড়া হাতে সমস্ত তথ্য বিষয়ক লোকেরা তার কাছে গিয়ে হাজির হবেন, ওনার জন্য ফুল সদৃশ তৈল অথবা তৈল সদৃশ ফুলও লইয়া হাজির হইবেন। তো এগুলো আমাদের এত দেখতে দেখতে না, আমরা হিন্দি ভাষায় বলি থাক গায়া হো। হ্যাঁ, রবি ভাই, হলফনামা নিয়ে আপনার মন্তব্য কি? এই যে যাচাই বাছাইয়ের কথা বলা হচ্ছে, যে দুদক যাচাই বাছাই করবে, প্রকৃত যাচাই বাছাই কি হয়? ধরেন প্রকৃত হয় না, কিন্তু হওয়া উচিত। আবার ধরেন যে প্রক্রিয়ায় আপনি হলফ করতে বাধ্য করেন সব কিছু জানার পরও, অথবা সেখানে যেভাবে আপনি মানে বিধিবিধানগুলি যুক্ত করেছেন, তাতে সম্পৃক্ত থাকা বা স্বচ্ছতা রাখাটাও তো কোনো কোনো সময় কঠিন আছে, এই কঠিন আছে। তো এর মধ্যে একটা ভারসাম্য দরকার। ডেফিনেটলি যারা হলফ করেছেন তাদের তথ্য দুদক যাচাই করার ক্ষমতা রাখে এবং সেটা আরও স্বচ্ছতা বাড়াবে, সেখানে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি বলছি যে একটা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য যতগুলি ফরম, যতগুলি তথ্য যেভাবে দিতে হয়, সেটার কি প্রাসঙ্গিকতা আছে কিনা? এইসব হলফ যদি সত্য হইতো তাহলে কি আওয়ামী লীগ স্বৈরাচার হইতো? প্রত্যেকবার হলফ করে নির্বাচন করছে না? এবং দুর্নীতি বলেও তো দুর্নীতি কিছু করছে আসলে না? থাকতো না। এত এত টাকা নিয়ে পালিয়ে গেছে, বলছে বিলিয়ন বিলিয়ন টাকা। হলফনামার মধ্যে ওই টাকা ছিল কোথাও? বিদেশে যে বাড়ি ঘর ছিল সেগুলো ছিল কোথাও? এসব হলফনামা সব মিথ্যা, লোকে জানে এগুলা, হলফ করিয়া মিথ্যা বলে। তো এটা আছে। তো এই জায়গাগুলি আরও মানে আমার কাছে মনে হয় আরও সহজ করা দরকার, এবং মানে বাধ্য করা না। যিনি নির্বাচন করতে আসবেন অথবা ধরেন যিনি করদাতা, তাকে উন্মুক্ত করে দেন, তারপর তার দেওয়া তথ্য আপনি যাচাই বাছাই করে তাকে প্রয়োজনে শাস্তি থাকলে সেই শাস্তির আওতায় আনেন, জি। অথবা যে প্রয়োগ করা দরকার সেটা আপনি করেন। কিন্তু সে জায়গায় আমরা না, আমরা অনেকগুলি প্রাতিষ্ঠানিক মানে প্রসিডিউরগুলি এমনভাবে করা হয়েছে, তো সেখানে আমলাতন্ত্র অথবা একজন মানুষকে একেবারে
মানে নাজেহাল করার একটা প্রক্রিয়া আছে। এই নাজেহাল হতে না গিয়ে সে তখন অন্য অন্য দরজা খোঁজে, অন্য অন্য ওয়েগুলিতে তখন সে যেতে চায়। তো এই জায়গাগুলি আরো ট্রান্সপারেন্ট হলে ভালো হয়। জি। যেমন আপনি বলছিলেন জনগণ যত বিএনপির দিকে হেলবে তত দেখবেন অভিযোগ বিরোধীদের বাড়বে, এটাই হচ্ছে নিয়ম। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির দিকে হেলে পড়েছে, কোথায় হারলো? আপনি আমাকে বলেন, সব রাজনৈতিক দল সব প্রার্থী এখনো পর্যন্ত সমান সুযোগ পাচ্ছে? এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর যে দায়িত্ব সেটা অর্পণ করছে, যথাযথভাবে করছে। সেখানে তো আমি আরও এরও দেখি যে সিলেটের যে ঘটনাটা ঘটলো, আপনি যদি বলেন বৈষম্য বিরোধী ছাত্রর এক নেতা, তো তিনি যে আস্ফলন দেখালেন এবং তারপর তার যেভাবে চলে আসা, এগুলো তো এক ধরনের বিচার অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুকূল ব্যবহার। পেরেছে কি সেখানে ফাংশন করতে? চাপ যদি বলেন সেখান থেকে প্রয়োগ করা হচ্ছে অন্যান্য গোষ্ঠীর থেকে বা অন্যান্য দলের থেকে। বিএনপি তো এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো চাপ প্রয়োগ করা অথবা তাদের কাজে বাধা দেওয়া অথবা ধরেন কোনো মব সৃষ্টি করা অথবা অসহযোগিতা করা আইন শৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে এরকম তো কখনো করেনি। আপনি যদি দেখেন সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে এবং সব কর্মসূচিও সবাই করছে, প্রার্থীরাও যার যেরকম আছে সেরকমভাবে করছে। এখনো পর্যন্ত একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষ পরিবেশ তো বজায় আছে। অন্তর্বর্তীকালীন সরকারটা নিরপেক্ষ, নির্বাচন কমিশনও তারা গঠন করেছে একটা নিরপেক্ষ সরকার। এটা কোনো রাজনৈতিক সরকারের অথবা রাজনৈতিক দলের অনুকূলও হয় নাই বা তাদের পরামর্শ হয় নাই। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আরও ধারালো করা যেতে পারে, আরও ধরেন কার্যকর করা যেতে পারে। ত্রুটিগুলি আমরা তাদের দৃষ্টিতে আনতে পারি, সংশোধন হওয়া তাদের সুযোগ দিতে পারি। সব রাজনৈতিক দল যদি সহযোগিতা করে, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন, নিরপেক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ফাংশন করবে না? কেন সেটাকে নিয়ে আমরা বিতর্ক আগেই করতে চাইবো? যারা বিতর্ক করতে চায় তারা নিশ্চয়ই জনবিচ্ছিন্ন হচ্ছে, জনগণের রায়কে ভয় পাচ্ছে। আমরা 3 মাসের প্রস্তুতি ভালো নির্বাচন করেছি তো আগে, 91, 96, আপনি 2001ও যদি বলেন 3 মাসের সরকার অব্যাহত আগে একটা সরকার ক্ষমতায় ছিল, সে ক্ষমতা হস্তান্তর করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নতুন করে বিন্যাস করে 3 মাসের মধ্যে তোমরা ভালো নির্বাচন করতে সক্ষম হয়েছি। অতএব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা বিতর্কিত না করে, অভিযোগ না করে সহযোগিতা করলেই ভালো নির্বাচন করার দরকার বলে মনে করছেন। একজন দর্শক আছেন, দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আমি মুক্তার আলী, বগুড়া শাহজাহানপুর থেকে বলছিলাম। প্রশ্ন করবেন। আমি সর্বপ্রথমে আমি এটি নিউজকে আমি এই অনুষ্ঠান করার জন্য আমি ধন্যবাদ জানাই, যে অনুষ্ঠানটা আপনারা প্রত্যেকদিন করেন আপনারা। যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে কি, যে আমি যে রবিউল ভাইয়ের কাছে প্রশ্ন করবো আমি, সেটা হলো আমি যেহেতু গ্রামে থাকি, এখন ধরেন হলো এই নির্বাচন, সামনে নির্বাচন হলে সবাই ব্যস্ত, সব দল সব নেতা, কিন্তু আমাদের এলাকাতে আমি মনে সারা বাংলাদেশে যে শীতের প্রভাব, মানে যে মানে অনেক শীত মানে চলতেছে, যে শীতে অনেক গরিব মানুষ নাকাল হয়ে গেছে একবারে। তাদের মোটা কাপড়, গরম কাপড়ের দরকার। এই মুহূর্তে কোনো রাজনীতিবিদ, কোনো সরকার কিন্তু এগিয়ে আসতেছে না, বা কোনো রাজনীতিবিদের এগিয়ে আসলে তাদের হয়তো ভোটের মাধ্যমে বিনিময় হয়ে যেতে পারে, কিন্তু সরকার এই মুহূর্তে এগিয়ে আসাও দরকার। বলে আমার লোকজনের কাছে শীতের কাপড় যদি গরম কাপড় দেওয়া হয়, মানুষ অনেক উপকার হবে। এই বিষয়ে আপনারা একটু সরকারের সাথে বা বিভিন্ন সাথে যোগাযোগ করলে। ধন্যবাদ। দর্শক ছিলেন বগুড়া থেকে মুক্তার আলী, তিনি প্রশ্ন করেছিলেন রবি ভাইয়ের কাছে যে এখন আসলে উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে, উত্তরাঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ এই ঠান্ডায় আসলে কাবু হয়ে গেছে, অনেকে কর্ম ঠিকমতো করতে পারছেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে রাজনীতিবিদরা সেভাবে তাদের কাছে যাচ্ছেন না তাদের সহায়তা করতে। তাদের কিন্তু দেখা যায় এটা কিন্তু করা যদি হয় তাহলে সেই মানুষগুলোর উপকার হয়। মানে নির্বাচনের আগে এ ধরনের কোনো কিছু কেন করছে না রাজনীতিবিদরা? না, কোনো সুযোগ নেই, কারণ আপনি আচরণবিধির লঙ্ঘন হবে। দল এবং প্রার্থী সেটা করতে পারছেন না। বাংলাদেশের মানুষ সবসময় ক্রাইসিসে রাজনৈতিক দলের নেতারা অথবা দল কম বেশি পাশে থেকেছে। এটা আমাদের একটা সংস্কৃতিও বলতে পারেন, দায়িত্বও বলতে পারেন। এটা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু নির্বাচন হওয়ার ফলে আপনি কোনো কিছুই বিতরণ করতে পারবেন না, আচরণবিধির লঙ্ঘন হয়ে যাবে। এটা নির্বাচন কমিশন ঘোষিত আদেশ আর কি, আরপিও, যার ফলে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা কিন্তু নিবৃত্ত থাকছেন, এই প্রক্রিয়া যাচ্ছেন না। আর সরকারের কাছে উনি দাবি করেছেন, কিন্তু সরকার এমন একটা সরকার জনগণ কর্তৃক নির্বাচিত না, জনগণের কাছে দায়বদ্ধ না, অতএব জনগণের পাশে তাদের থাকার প্রয়োজন আছে এটা তারা উপলব্ধিই করে না। পদক্ষেপ তো পরে উনরা আসছেন কিছু সংস্কার, কিছু বিচার আর কিছু নাকি নির্বাচন করার জন্য। তো সেই জায়গায় উনরা আছেন। দেশটা 1.5 বছর পরিচালনা করলেন, জনস্বার্থ কতটুকু রক্ষা হলো, জনগণ সেবা কতটুকু পালো, জনগণের অধিকার কতটুকু প্রতিষ্ঠিত হলো, সে ব্যাপারে কখনোই তাদের কোনো জবাবদিহি করতে হয়নি, আর এই জন্য মনোযোগীও থাকতে হয়নি। যার ফলে এই শীতে মানুষের কষ্ট হচ্ছে, আর তার জন্য সরকার পাশে দাঁড়াবে
এই বোধই সরকারে আছে বলে আমার কাছে মনে হয় না। এই বোধ থাকার পর না আপনি পরবর্তীতে পদক্ষেপ নিবেন বা বাজেট করবেন বা বরাদ্দ করবেন অথবা পদক্ষেপগুলি নিবেন, সেটার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আমি আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। অতীতের মতো আবারও বিএনপির সঙ্গে কাজ করতে চাই, জামাতের আমির এমনটা বলেছেন। আমরা এও বলেছি নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা আবার বসবো, খোলা মনে চিন্তা করে জাতির জন্য সিদ্ধান্ত নেব। জামাত একীভূত হতে চায় বা বিএনপির সাথে একসাথে কাজ করতে চায়, বিএনপি সেটি নিয়ে আসলে কি ভাবছে বা না, কি বলতে দেশের স্বার্থে সব রাজনৈতিক দল এগিয়ে আসলে তার ভাবনা তার চিন্তাকে তো বিএনপি সাদরে গ্রহণ করে, অতীতেও করেছে। তো যার ফলে বিএনপির জাতির কাছে একটা অঙ্গীকার আছে। বিএনপি ধরেন ৩১ দফার ভিত্তিতে জাতিকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অঙ্গীকার করেছে। আবার এই যে নির্বাচন, সেই নির্বাচনে সেই ৩১ দফার মধ্যে গুরুত্বপূর্ণ ৮টি সামাজিক উন্নয়ন খাতকেও প্রাধান্য দিয়েছে একটা নির্বাচনী ইশতেহার চূড়ান্ত পর্যায়ে। আমরা জনগণের জন্য কাজ করতে চাই, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতির অস্তিত্ব সব কিছু প্রাধান্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে। সেখানে যদি জামাত ইসলাম তার পাশে থেকে সহযোগিতা করতে চায়, কোনো সমস্যা নেই, সেটাকে স্বাগত জানানো যাবে। আবার ধরেন জোটের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত, সেটা আন্দোলনও প্রতিষ্ঠিত হয়েছে, আবার সরকার গঠনেরও নজির রয়েছে। আমরাও বলেছি যে বিগত দিনে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের যেসব শক্তি আমাদের সাথে ছিল তাদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ নির্বাচনও করতে চাই। জনগণ যদি আমাদের রায় দেয় তাহলে ঐক্যবদ্ধভাবে সরকারও গঠন করতে চাই। তো সে দরজা তো খোলা আছে। কিন্তু জামাতে ইসলাম যে প্রক্রিয়ায় রাজনীতি করতে চাইছে, নির্বাচন ফেস করতে চাইছে, সেটা তাদের সেই অবস্থান যদি তারা অক্ষুণ্ণ রাখে তাহলে একসাথে কাজ কতটুকু করা যাবে সেটা সময় বলে দেবে। জাতীয় সরকারের কথা বিএনপি অনেক আগে থেকেই বলে আসছিল। জামাতের আমির যে কথাটি বলেছেন সেখানে কি সেই ইঙ্গিত আপনারা পাচ্ছেন কিনা যে জাতীয় সরকারের ব্যাপারে তারা কথা বলতে না, চাচ্ছেন? জাতীয় সরকার বিএনপি ওইভাবে বলেনি, জোটবদ্ধ সরকার বলেছে বিএনপি, জোটবদ্ধ সরকার। এখন জাতীয় সরকার নির্বাচনের পর কতটুকু প্রাসঙ্গিক হবে, একটা জোট অথবা দলকে জনগণ দিল, সংখ্যাগরিষ্ঠতা দিল, তো সেখানে কতটুকু প্রাসঙ্গিক হবে। একটা পার্লামেন্ট কার্যকর থাকতে হলে একটা বিরোধী দল লাগবে, তাই না? সব দল মিলে বা সব মেম্বার অফ পার্লামেন্ট মিলে তো আর একটা সরকার হতে পারে না, সেটা তো গণতন্ত্রও না, আর সেটা আমাদের সংবিধানের সাথে সেটা মানুষের প্রত্যাশা না, এবং সংবিধানেও কতটুকু সামঞ্জস্য হবে কি হবে না। তবে হ্যাঁ, জাতির বৃহত্তর স্বার্থে যদি জামাত ইসলাম অন্তত বৃহত্তর জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি সোচ্চার এবং সজাগ থাকে এবং সহযোগিতা যদি তাদের থাকে, ডেফিনেটলি সেটাও কিন্তু এক ধরনের ঐক্যবদ্ধ জাতীয় অগ্রগতি বলে মনে জাতীয় করছেন? ঐক্যবদ্ধ অগ্রগতিটা খুব ইম্পর্টেন্ট। জাতি সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এক সরকার, সেটা খুব গুরুত্ব আছে বলে আমার কাছে গণতন্ত্র মনে হয়। তুষার ভাই, আপনার কাছে একটু গণভোটের প্রসঙ্গ নিয়ে আসি। ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা তা বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে ঠিক করবে, এই মন্তব্যটা করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আপনার কাছে কি মনে হয় যে গণভোটের মাধ্যমে সেটি নির্ধারণ করা কতটুকু সম্ভব? না, গণভোট দিয়ে এটা নির্ধারণ করা সম্ভব না। ফ্যাসিস্ট যে আসে সে সকল ভোট, সকল আইন, সকল কিছুকে তোয়াক্কা না করে নিজের মনের ইচ্ছা মতো শাসন করে, কারণ তার গায়ের জোর আছে, দলের জোর আছে, অথবা তার সঙ্গে কিছু লোকজন আছে। ফলে ফ্যাসিস্ট আচরণের জন্য কোনো ভোট, কোনো গণভোট, কোনো কিছু দিয়েই ফ্যাসিস্ট আচরণকে ঠেকানো যায় না। ফ্যাসিস্ট আচরণ কিভাবে ঠেকানো যায় আসলে, তাহলে এটা তো প্রশ্ন হবে। হ্যাঁ, এটা প্রশ্ন হচ্ছে ফ্যাসিস্ট আচরণ ঠেকানোর জন্য জনগণের সচেতনতা খুবই জরুরি। যে দল বা যে ব্যক্তি ফ্যাসিস্ট উঠবে, জনগণ তাদেরকে প্রতিরোধ করবে। এখন কীভাবে প্রতিরোধ করবে? জনগণ প্রথমে প্রতিবাদ করবে, কথা বলবে, পত্রপত্রিকা সেটা নিয়ে লিখবে, জনগণ আদালতে যাবে, আদালত সঠিক বিচার করবে। কেননা ফ্যাসিস্টকে সংবিধান লঙ্ঘন করতে হয়, ফ্যাসিস্টকে আইন লঙ্ঘন করতে হয়, তাহলে বিচার আদালতে গেলে সেই বিচার পাওয়ার কথা। তো কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে যেটা হয়েছে, মানুষ কোথাওই সুবিচার পায় নাই, এবং কোথাও সুবিচার না পাওয়ার কারণে মূলত এই ফ্যাসিজম দীর্ঘস্থায়ী হয়েছে। তা না হলে আপনি দেখবেন যে পৃথিবীর বহু দেশে ফ্যাসিজম আসার সময় আদালতে গিয়েছে মানুষ এবং বিচার পেয়েছে, কিন্তু বাংলাদেশে কি মানুষ আদালত পর্যন্ত যাওয়ার সুযোগ ছিল? প্রতিমধ্যে এই যে গুম কমিশন, তাই না, গুম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, ফলে মানুষ ভয়ে যায় নাই। তো যে দেশে আইন কানুন অন্য সব কিছু ঠিক মতো চলে না, সেই দেশে ফ্যাসিজম আসে। ফলে এত সহজে ফ্যাসিজমকে একটা গণভোট করে ঠেকিয়ে দেওয়া যাবে, এইগুলো হচ্ছে নিজেদের কাজকে এক ধরনের মহত্ব আরোপ করার চেষ্টা আর কি। নিজেই নিজেকে বলা যে আমি মহাবীর,
হ্যাঁ, ওই হারকিউলিসের একটা মানে মানসিকতা, হারকিউলিয়ান মানসিকতা এটা। ওই অনেকগুলি অ্যাডভেঞ্চার করেছিল, করে হাইড্রাকে মেরে বের হয়ে আসা বলে আমি 9 মাথাওয়ালা দৈত্য কেটে ফেলেছি, 11 মাথাওয়ালা দৈত্য কেটে ফেলেছি। আসল ঘটনা কি জানেন? আসল ঘটনা হচ্ছে হারকিউলিস হাইড্রার মাথা কাটতে গিয়ে দেখে একটা মাথা কাটলে 2টা মাথা গজায়। এখন হারকিউলিসকে দেবতারা বুদ্ধি দিল যে আপনি তরবারিটা গরম করেন আগুন জ্বালিয়ে, এবং গরম তরবারি দিয়ে মাথা কাটেন। বায়োলজিতে কি বলে জানেন? বায়োলজিতে এটাকে বলে যে ওই গরম তরবারি দিলে সেলগুলি মরে যায়, সারফেসের সেলগুলি, কোষগুলি মরে গেলে হাইড্রার তো ওই কোষগুলি থেকে মাথা গজায়, তো সেই জন্য ওই মাথাটা গজায় না। আপনি বায়োলজির বই পড়লে দেখবেন এটা আছে। এখন কেন আমি এটা বললাম জানেন? জি। ওই যে জনগণের হাতে সেই গরম তরবারিটা কোথায় থাকে? একটা হচ্ছে গণমাধ্যম, গণমাধ্যম কথা বলে যদি ফ্যাসিজম আসতে নেয়। আরেকটা কি? একটা হচ্ছে আদালত। আরেকটা কি? আরেকটা হচ্ছে জনগণের যেসব সংস্থাগুলি আছে, যেগুলি সামাজিক সাংস্কৃতিক সংস্থা, তারা কথা বলে, নাটক হয়, গান হয়, কবিতা হয়, এবং এইভাবে ফ্যাসিজমকে আটকানো যায়। আলী রিয়াজ সাহেব আইন বানাবেন আর সেই আইন দিয়ে ফ্যাসিজম বন্ধ করা যাবে। আমেরিকাতে পেরেছেন? বিগত সময়গুলোতেও তো নাটক এখন হয়েছে, আমরা গান কি হয়েছে, দেখলাম? সংস্কৃতির এই 2 দিন চর্চা আগে আমরা হয়েছে। কি দেখলাম? তাতে কি ফ্যাসিজম আসলে তৈরি হয়নি বা কিছু? না, সেই গানের জায়গাগুলোকে তো বন্ধ করা হয়েছিল। আপনি কি দেখেছেন যে একসময় আমরা পথনাটক করতাম? আপনি কি আওয়ামী লীগের শাসনামলে পথনাটক হতে দেখেছেন? একসময় আমরা কবিতা পরিষদ করে কবিতার মাধ্যমে ফ্যাসিজমের বা এই একনায়কতন্ত্রের আমরা বিরোধিতা করেছি। আমার মনে আছে, দিনের পর দিন আমরা টিএসসিতে কবিতা পড়েছি এই এরশাদ সাহেবের বিরুদ্ধে। আমাদের কবিরা কথা বলেছেন, আমাদের লেখকরা লিখেছেন, আমাদের গানের শিল্পীরা গান গেয়েছেন, আমাদের নাটকের শিল্পীরা নাটক করেছেন, এবং এইভাবে জনমত সংগঠিত হয়েছে। সেই প্রক্রিয়া কি গত 15-16 বছরে ছিল না। এটা না থাকার অনেক কারণ থাকতে পারে, কিন্তু এইগুলি হচ্ছে প্রক্রিয়া যেটার মাধ্যমে মানুষ এই ফ্যাসিজমের উত্থানকে ঠেকিয়ে রাখতে পারে। কিন্তু সেটা তো এখানে হয় নাই। স্পেনে যে ফ্যাসিজম এসেছিল, ফ্র্যাঙ্কো এনেছিলেন, কিভাবে এনেছিলেন? কিংবা ইটালিতে যে মুসলিনি ফ্যাসিজম এনেছিলেন, তিনি কিভাবে এনেছিলেন? এই যে জার্মানিতে যে ফ্যাসিজম এসেছিল, এরা সবাই নির্বাচিত ছিলেন, নির্বাচিত লোকজন ফ্যাসিজম নিয়ে এসেছে। ফ্যাসিজম একটা আচরণ, ফ্যাসিজম একটা অন্যায়, যে অন্যায় যে কেউ করতে পারেন, দলে বলে ছলে কৌশলে। তো এইটাকে বন্ধ করতে গেলে সমন্বিত পরিকল্পনা দরকার। বলে মনে কেউ করছেন? বসে বসে আইন বানালো, আইন বানিয়ে চলে গেলে আমেরিকায়, আর সেই আইন দিয়ে বাংলাদেশে ফ্যাসিজম রোধ করা যাবে? উনি ওনার যে দেশ আছে সেই দেশে ফিরে গিয়ে গতকাল যে পরশু যে ঘটনাটা ঘটেছে এটা বন্ধ করার চেষ্টা করুক না নিজের দেশে। রবি ভাই, 2 মিনিট করে সময় পাবো। বিএনপির শরিক যারা আছে নির্বাচন নিয়ে তারা এক ধরনের বিপাকে পড়ার মতো পরিস্থিতিতে চলে গেছে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের জন্য। বিএনপির পক্ষ থেকে এক্ষেত্রে কি বার্তা থাকবে? না, বিএনপি তো চেষ্টা করছে বিদ্রোহ দমনের, প্রার্থীদের বহিষ্কার করে, নিয়ন্ত্রণ করে জোটের প্রার্থীকে পক্ষে কাজ করার জন্য বাধ্য করার জন্য। কিন্তু এটা বাস্তবতা, কারণ নির্বাচনটা যে এত সহজ না, এটা কিন্তু জোটগতভাবে যারা অন্য দল আছে তাদেরও বোঝার বিষয় আছে। কারণ একজন প্রার্থী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মানুষের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়, তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, গিয়েই মহৎ জ্ঞানী প্রজ্ঞাবান হলেই জনগণ অ্যাকসেপ্ট অনেক সময় করতে চায় না। এই চ্যালেঞ্জকে তাদের নিতে হবে। তাদের আপনার বিচলিত হলে হবে না, তাদেরকে নির্বাচনে থাকতে হবে। অন্য যারা একটু বিদ্রোহ করছে, যারা ওখানকার ভোটার, যারা ওখানের নেতা কর্মী, তাদের সাথে মিশতে হবে। তারা কিন্তু বাধ্য না। অর্থাৎ আপনার আচরণ, আপনার অ্যাক্টিভিটিস এবং আপনার কর্মকাণ্ড দিয়েই তাদেরকে উইন করতে হবে। একটু সময় লাগছে। আর আমাদের বিএনপি তো চেষ্টাই করছে যে সবাই যাতে ওই জোটের প্রার্থীর পক্ষে কাজ করে, তার জন্য বিএনপি সর্বাত্মকটা করার চেষ্টা করছে। কিন্তু পাশাপাশি প্রার্থীরও দায় রয়েছে বা দায়িত্ব রয়েছে, অথবা ওই জোটের দলেরও দায়িত্ব রয়েছে যে তার সবার মধ্যে একটা সমন্বয় করে সবাইকে কিভাবে ওই প্রার্থীর পক্ষে বা ওই মার্কার পক্ষে কাজ করানো যায়, এটা 2 জায়গা থেকেই হতে হবে। সেই চেষ্টা আছে। আমার বিশ্বাস নির্বাচন যত ঘনিয়ে আসবে এই পরিস্থিতির উত্তরণ হবে এবং জোটের প্রার্থী নিশ্চয়ই বিএনপির কাছ থেকে সর্বাত্মক সমর্থন পাবে। জি, অসংখ্য ধন্যবাদ তুষার ভাই। আইপিএল প্রসঙ্গটা নিয়ে আসলে কথা বলতেই হচ্ছে। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুস্তাফিজ ইস্যু নিয়ে। বাংলাদেশ ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনটা তো বরাবরই রয়েছে, সেটি এখন এসে খেলার উপর পড়লো। বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? এটা তো আসলে পাল্টাপাল্টি একটা বিষয়, এবং সেটাই হয়েছে। আমরা এদিকে কিছু হইচই করছি, ওরাও কিছু করে দেখাচ্ছে। এই পাল্টাপাল্টি বিষয়টা খেলাধুলার জগতে চলে আসাটা ঠিক হয় নাই, এটা ভুল হয়েছে। কারণ খেলাধুলাকে আমরা চাই যে রাজনীতি মুক্ত থাকুক,
ফিফা বলেন, আইসিসি বলেন, এই আন্তর্জাতিক সংস্থাগুলো রাজনৈতিক কোনো প্রভাব খেলাধুলার উপরে পড়ুক সেটা চায় না। কিন্তু আনফর্চুনেটলি এটা ঘটেছে, এবং এটা ঘটার পরে যে কাণ্ডটা হয়েছে সেটা হচ্ছে তথ্য মন্ত্রণালয় বলেছে বাংলাদেশে আইপিএল না দেখাতে। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশে আইপিএল না দেখালে কি হবে? পৃথিবীতে কত কত অ্যাপ, কত কত ওয়েবসাইট, বিদেশি টিভি চ্যানেল সব দেখা যায় এখন ইন্টারনেটে। ফলে এমনকি ভেন্যু চেঞ্জ যাতে করা হয়, হ্যাঁ, এটা তো দেখা যাবে। তাই নিয়েও এটা আটকে তারা- দিয়ে কোনো লাভ হলো না, বরং ক্ষতি হলো কাদের জানেন? বাংলাদেশি অ্যাডভার্টাইজারদের। আমাদের এখানে যখন আইপিএল আমরা দেখাই তখন আমরা মাঝখানে দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখাই, আমাদের দেশীয় পণ্যের বিক্রি বাড়ে। এখন বিদেশি চ্যানেলে যখন এই আইপিএল কেউ না কেউ দেখবে, তখন তারা ওখানে বিদেশি পণ্যগুলি দেখবে এবং ওখানে অধিকাংশ ভারতীয় পণ্যের বিজ্ঞাপন। ফলে ভারতীয় সাবান, ভারতীয় ডিম, দুধ, কলা সব দেখতে থাকবে ওইখানে। দেখতে থাকবে ভারতের এই রং ফর্সাকারী ক্রিম কিভাবে শাহরুখ খানকে ফর্সা করেছে, এগুলা দেখতে থাকবে। তো তাতে করে আসলে আমাদের খুব একটা লাভ হবে এখানে আইপিএল না দেখালে, এটা কিছু হলো না আর কি। আমরা দেখলাম না আর কি আইপিএল, এতটুকুই। কিন্তু আমাদের পণ্যের যে বিজ্ঞাপন সেটা ব্যাহত হলো, মিডিয়ার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো। আর ভেন্যু পরিবর্তন করতে বলেছে, এই সময় বললে কি ভেন্যু পরিবর্তন করা সম্ভব কি না, এটা তো আইসিসির সিদ্ধান্ত। তবে আমাদের এইখানে আমাদের সরকার বোর্ডের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করেছেন। সাকিব আল হাসানকে যখন খেলতে দেওয়া হয় না, এটা রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, ওটা কোনো কোর্টের নির্দেশ ছিল না, আদালত বলে নাই। এবং তখনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই, এখনও হয় নাই। শুধু মামলা হওয়ার কারণে বিদেশে হবে একটা খেলা, যে খেলায় ওখান থেকে তাকে গ্রেপ্তার করে আনারও কিছু নাই। তাহলে এখনও কিন্তু উনি বিদেশে বহাল তবিয়তে আছেন, শুধু বাংলাদেশের জন্য তাকে খেলতে দেয় না, এবং সেটা সরকারি হস্তক্ষেপে। বোর্ডের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করা আইসিসির আইনে নিষিদ্ধ। ফলে ইন্ডিয়া যেটা হয়েছে সেটা যেমন খারাপ কাজ হয়েছে, আমরা এই খারাপ কাজটা বহু আগে আমাদের নিজের দলের খেলোয়াড়ের সাথে নিজেরাই করেছি। আপনি আচরি ধর্ম শিখাও পরে রে। আমাদের আচরণ তো আমাদের নিজেদের প্রতি ভালো না, অন্যেরা সম্মান করবে কেন? আমরা যারা নিজেরা নিজেদেরকে সম্মান করি না, অন্যেরা আমাদেরকে সম্মান করার জন্য বসে থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ তুষার ভাই, অসংখ্য ধন্যবাদ রবি ভাই আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।